হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা যে চ্যাপ্টার তোমাদের রয়েছে সেটা তোমাদের কাছে খুব ভালো করে বুঝিয়ে দেবো এবং পড়িয়ে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা চলাকালীন বইটা খুলে বসবে এবং প্রথম থেকে যেখান থেকে আমি তোমাদের পড়াচ্ছি সেটা ভালো করে দেখবে। তাহলে কি হবে, যে পড়া তোমাদেরকে আমি বোঝাচ্ছি খুব ভালো করে বুঝতে পারবে। তো আর দেরি না করে চলো শুরু করছি। এর আগে আমি প্রথম অধ্যায় পড়িয়ে দিয়েছি, যে বাচ্চারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এরপর দেখো দ্বিতীয় অধ্যায়। আমরা ভারতের অধিবাসী। ভারতের যে অংশে আমরা থাকি তার নাম পশ্চিমবঙ্গ। এটা তো সবাই জানো, আমরা যে রাজ্যে থাকি তার নাম কি? পশ্চিমবঙ্গ। তো এই নামটি বেশি পুরনো আর কি নয়। এই অধ্যায়ে আমরা পড়বো যে এই জায়গাটি অনেক কাল আগে কি নামে পরিচিত ছিল, মানে এখন যেটা আর কি পশ্চিমবঙ্গ সেটা আগে কি নামে ছিল, এর ভৌগোলিক সীমানা কি ছিল, মানে এটা কতদূর পর্যন্ত বিস্তৃত, এর বিভাগগুলো কি ছিল, কারা এখানে শাসন করতেন, এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল ইত্যাদি, এগুলো আমরা জানবো। এর জন্য আমরা ফিরে যাব অনেক কাল আগের কথায়। সেই সময় এই অঞ্চলের মানুষের জীবনযাপন আজকের তুলনায় কিন্তু অনেক আলাদা ছিল, মানে আজকে মানুষ অতটা উন্নত, তখন কিন্তু মানুষ অতটা উন্নত ছিল না। এবার চলে আসো প্রাচীন বাংলা। বাংলাটার প্রাচীন কথা আমরা জানবো কি না, প্রথমে আমরা প্রাচীন বাংলার প্রধান প্রধান ভৌগোলিক বিভাগগুলি সম্বন্ধে জানবো। এখানে মনে রাখতে হবে যে এসব হলো ১-১.৫ বছরেরও বেশি আগেকার কথা। এই ভৌগোলিক বিভাগগুলির সীমানা সব সময় এক থাকেনি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা নানান সময় আলাদা আলাদা ভৌগোলিক বিভাগের অন্তর্গত ছিল। ঠিক আছে, তো দেখো বাংলা, বঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, অর্থাৎ বঙ্গ থেকে বাংলা, তারপর বাংলাদেশ, তারপর পশ্চিমবঙ্গ, মানে এই চারটির আমরা সম্পর্কে জানবো কিভাবে এসছে। প্রথমে দেখো এসছে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। এটা কিন্তু তোমাদের প্রশ্নও আসবে পরীক্ষাতে, যে বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? উত্তর ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। তোমাদের যেটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা, সেখানে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে এবং সেখানে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো শর্ট প্রশ্ন তুলবে। তাই তোমরা কিন্তু যেগুলো আমি হাইলাইট করে দেবো ভালো করে ওগুলো নোট করে রাখবে তোমাদের বইয়ে। ঠিক আছে, এটা একটা পুরোনো বই বলে বইটা দাগানো, তার জন্য তোমরা কিছু মনে করো না। তোমাদের লক্ষ্য হচ্ছে পড়াটা বুঝে নেওয়া, ব্যাস, তাহলেই হবে। দেখো, প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না। অর্থাৎ বঙ্গ মানে যে খুব বড় একটা এলাকা তা কিন্তু না। প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে বঙ্গ ছিল একটা ভাগ মাত্র, অর্থাৎ বিভাগ মাত্র। মহাভারতে বঙ্গ, পুণ্ড, শূন্য, তাম্রলিপ্ত ইত্যাদিকে একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। কৌটিল্যের অস্ত্রশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে। তাহলে কৌটিল্যের অর্থশাস্ত্রে কিন্তু এই বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। এখান থেকে আরেকটা শর্ট প্রশ্ন তৈরি হতে পারে যে অর্থশাস্ত্র কার লেখা? উত্তর কৌটিল্য। ঠিক আছে, কালিদাসের রঘুবংশম, আরেকটা নাম পেলাম, মহাকবি কালিদাসের লেখা কাব্যটির নাম কি? রঘুবংশম। সেখানেও কিন্তু এই বঙ্গ ও শূন্য নাম দুটোর উল্লেখ পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে বঙ্গ নামের উল্লেখ কোথায় কোথায় পাওয়া গেছে। তো তখন তোমরা লিখবে কৌটিল্যের অর্থশাস্ত্রে, কালিদাসের রঘুবংশম কাব্যে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, তারপর চলে এসো খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজ-ই সিরাজের লেখাতেও বঙ্গরাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। আর সুবা কথার মানে হচ্ছে প্রদেশ বা রাজ্য। ঠিক আছে, এখান থেকে একটা শর্ট প্রশ্ন জানতে পারলাম যে আবুল ফজল তার আকবরীর যে লিখেছিলেন আইনি আকবরী, সেখানেও কিন্তু শুভ বাংলা পরিচয় পাওয়া যায়। এবং এই আইনি আকবরী কে লিখেছিলেন সেটা কিন্তু এখানে উত্তর হবে আবুল ফজল। তাকে দেখো, একটা জায়গা থেকে আমরা কতগুলো শর্ট প্রশ্ন পেয়ে গেলাম। তোমাদের কিন্তু পরীক্ষাতে এই সমস্ত লাইন থেকেই কিন্তু প্রশ্ন তুলবে, তাই যেগুলো আমি হাইলাইট করে মার্ক করে দিলাম সেগুলো কিন্তু ভালো করে নোট করে রাখবে। আর একটা প্রশ্ন কি পেলাম, শুভা মানে কি? শুভা মানে হচ্ছে প্রদেশ বা রাজ্য। বোঝা গেল? দেখো, তোমাদের যা পড়া রয়েছে টেক্সট থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে, তাই পড়াটা ভালো করে পড়ো। আশা রাখছি তোমরা ভালো নম্বর পাবেই, প্রত্যেকেই পাবে। তারপর দেখো, ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন, অর্থাৎ বাংলা এসেছিলেন। তারা এই দেশের নাম দিয়েছিলেন বেঙ্গালা। ঠিক আছে, স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামে কিন্তু পরিচিত ছিল। 1947 খ্রিস্টাব্দের দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ। তাহলে কখন নাম হলো পশ্চিমবঙ্গ? না, 1947 খ্রিস্টাব্দে যখন বাংলার আর কি ভাগ হয়ে যায় তখনই কিন্তু পশ্চিম ভাগের নাম হয় পশ্চিমবঙ্গ, আর ওদিকে হয় পূর্ববঙ্গ। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটা অঙ্গরাজ্য। ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে, পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান।
ওকে। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ হলো। তাহলে পূর্ব পাকিস্তান কত খ্রিস্টাব্দে স্বাধীন দেশ হলো? সেটা হচ্ছে 1971 খ্রিস্টাব্দে। তার নতুন নাম হলো বাংলাদেশ। বোঝা গেল? তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ নামকরণ কীভাবে আসলো বা পশ্চিমবঙ্গ নামকরণ কীভাবে আসলো, তোমাদের কিন্তু এখান থেকে গুছিয়ে উত্তর লিখতে হবে। ওকে, এরপর চলে এসো। প্রাচীন বাংলার সীমানা প্রধানত 3টি নদী দিয়ে তৈরি হয়েছিল। এই নদীগুলো হলো ভাগীরথী, পদ্মা ও মেঘনা। তাহলে কি কি নদী দিয়ে বাংলার সীমানা ঘেরা ছিল? সেগুলো হচ্ছে ভাগীরথী, পদ্মা আর মেঘনা। বাংলার এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল, আবার কয়েকটি অঞ্চল অন্য কোনো অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল। যখন কোনো অঞ্চলের শাসনকর্তা রাজ্য বিস্তার করতেন তখন সেই অঞ্চলের সীমানাও বদলে যেত। বোঝা গেল? অর্থাৎ যে অঞ্চলের শাসনকর্তা যে করবেন, অর্থাৎ বলতে চাইছে যে রাজ্য বিস্তার করার পাশাপাশি কিন্তু সীমানাটা কি হতো? বদলে যেত। প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলো ছিল পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুন্হ, গৌড়, সমতট, হরিকেল। নামগুলো একটু কঠিন, বাট কিছু করার নেই, পড়তেই হবে। এইগুলো ছিল প্রাচীন বাংলার প্রধান অঞ্চল সেই সময়। তো সাধারণভাবে কোনো অঞ্চলের আদিবাসীদের নাম অনুসারে জায়গার নাম রাখা হতো। বঙ্গ, গৌড়, পুণ্ড্র ইত্যাদি নামগুলো এক একটি জনগোষ্ঠীর নাম। তারা যে অঞ্চলে থাকতো সেই অঞ্চলটির নাম হতো তাদের নাম অনুযায়ী। বোঝা গেল? এবার দেখো পুণ্ড্রবর্ধন, প্রথমে যেটা রয়েছে, পুণ্ড্রবর্ধন ছিল প্রাচীন বাংলার অঞ্চলগুলোর মধ্যে বৃহত্তম। যতগুলো অঞ্চল ছিল তার মধ্যে বৃহত্তম হচ্ছে পুণ্ড্রবর্ধন। এই অঞ্চল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিনাজপুর, বগুড়া, রাজশাহী ও পাবনা জুড়ে ছিল। একসময় শ্রীহট্টর ভিতরেও ছিল। গুপ্তযুগে পুণ্ড্রবর্ধন ছিল একটি ভুক্তি বা শাসন এলাকা। ব্যাস। তারপর রয়েছে কোন অঞ্চল? বরেন্দ্র। বলছে ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যে এলাকা বরেন্দ্র নামে পরিচিত। তাহলে বরেন্দ্র কোন কোন নদীর মধ্যে রয়েছে? ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যে রয়েছে। ঠিক আছে, ওই এলাকাটা আর কি। বঙ্গ কোনটা? প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকেই বলা হয় বঙ্গ। সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকাও কিন্তু এর মধ্যে ছিল। পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে রাঢ় ও সুন্দ নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানাও আস্তে আস্তে বদলে যায়। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখানকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকেই বোঝানো হতো। সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকাও কিন্তু এর মধ্যে ছিল। পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে রাঢ় এবং শূন্য নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানাও বদলে যায়। খ্রিস্টীয় একাদশ-দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখানকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকেই বোঝানো হতো। এগুলো জাস্ট একবার রিডিং পড়ে নিলে যথেষ্ট। ঠিক আছে, যেটা যেটা তোমাদেরকে আমি হাইলাইট করে দিচ্ছি সেই জায়গাগুলো ভালো করে পড়ো, আর বাকিগুলো একবার করে রিডিং পড়ে নিও। কারণ ইতিহাস তো, ইতিহাস না পড়লে, গল্পের মতো করে না পড়লে তোমরা কিছুই বুঝতে পারবে না। ওকে, এরপরে দেখো পরের পাতায় বঙ্গাল। বলছে বঙ্গাল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলে চিহ্নিত করা হতো আর কি। তারপর দেখো রাঢ় ও শূন্য। বলছে প্রাচীন রাঢ় বা লার অঞ্চলে দুটো ভাগ ছিল, উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ়। জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্রভূমি আর দক্ষিণ রাঢ় ছিল সুবব ভূমি। ওকে, তারপর দেখো দক্ষিণ ও উত্তর রাঢ়ের মাঝখানে ছিল অজয় নদ। আজকের মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগ, বীরভূম জেলার সাঁওতাল পরগনার একাংশ, বর্ধমান জেলার কাটোয়া মহকুমার উত্তর ভাগ ছিল উত্তর রাঢ় অঞ্চল। দক্ষিণ রাঢ় বলতে তাহলে উত্তর অঞ্চল কতটুকু থেকে কতটুকু ছিল মনে রাখবে, মানে কোন কোন জায়গা পর্যন্ত ছিল। আর দক্ষিণ রাঢ় কি না, দক্ষিণ রাঢ় বলতে আজকের হাওড়া, হুগলি, বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় দামোদর নদের মধ্যবর্তী বিরাট এলাকাকে বলা হতো দক্ষিণ রাঢ়। এরকম ব্র্যাকেট দেওয়া রয়েছে, এই দুটো একবার মনে রাখবে যে উত্তর রাঢ় কি আর দক্ষিণ রাঢ় কোন কোন এলাকা নিয়ে ছিল। দক্ষিণ রাঢ় ছিল বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকা। মহাভারতের গল্পে, কালিদাসের কাব্যে আছে যে ভাগীরথী ও কাঁসাই নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকার এর অন্তর্গত ছিল। ওকে, এরপরে দেখো গৌড়। গৌড়টা ভালো করে দেখো। বলছে প্রাচীন ও মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। গৌড় বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝানো হতো। বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড়, মানে এই এলাকা নিয়ে গৌড় আর কি অঞ্চলটা ছিল। খ্রিস্টীয় 7ম শতকে রাজা শশাঙ্কের আমলে, এই শশাঙ্ক রাজাটার কথাটা মনে রেখো, এর সম্পর্কে ডিটেলস আমরা পড়বো, এর পরই রয়েছে। তো দেখো রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল, মানে তিনি যখন শাসন করতেন তখন গৌড়ের যে সীমানাটা সেটা বেড়ে গেছিল। আর শশাঙ্কের রাজধানী কোথায় ছিল মনে রাখবে? কর্ণ সুবর্ণ, এটা পরীক্ষায় আসে।
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? ভাগীরথীর পশ্চিম পাড়ে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা। শশাঙ্কের আমলে পুন্ড্রবর্ধন থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্গত হয়েছিল। খ্রিস্টীয় অষ্টম নবম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকেও কিন্তু বোঝানো হতো। এবার চলে এসো সমতট। সমতটটা কি? প্রাচীন সমতট ছিল মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা। বর্তমানে বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সমভূমিকে কেন্দ্র করে বিস্তৃত ছিল প্রাচীন সমতট অঞ্চল। মেঘনা নদী সমতটকে বাংলার বাকি অঞ্চলের থেকে আলাদা করে রেখেছিল। এই কারণে সমতটকে প্রাচীন ইতিহাসের বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো। কিসের জন্য কেন ধরা হতো বুঝতে পারছো? এরপর বলছে হরিকেল। সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল। তাহলে এই হচ্ছে প্রাচীন বাংলার প্রধান প্রধান অঞ্চলের পরিচয়, মানে কোন কোন অঞ্চল কতটা জায়গা নিয়ে বিস্তৃত ছিল, সেখানে কি কি ছিল, পুরোটাই এখানে ডিটেলস বলা রইলো। ঠিক আছে, এইবার আসা যাক শশাঙ্কের কথা। তো শশাঙ্কের কথা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেখান থেকে তোমাদের আর কি সেই ভিডিওতে মানে এর পরের থেকে তোমাদেরকে পড়িয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে, এই পর্যন্ত যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তো আমি হাইলাইট করে দিয়েছি, এগুলো ভালো করে দেখবে। আর পড়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও বন্ধুদেরকে যতবারও শেয়ার করে দিও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো।